অনেক দিন পরেই হাঁটতে গিয়েছিলাম বাইরে। আর যাইতে যাইতেই দেখলাম কি কোরিয়ান বয়স্ক নানা আর নানি আর সাথে আরেকজন নানি কি নিয়ে বসছে জানেন? বলতে পারবেন এগুলো কি? হ্যাঁ, অনেকেই চিনে ফেলছেন। কচুর গাঠির নিচের গোড়া, সেই গোড়া থেকে গাঠিগুলো আলাদা আলাদা করতেছে। আমি তো অবাক, মানে কোথায় কি দেখলাম। সেইগুলা কিনে নিয়ে আসছি মেলাগুলো, তারপরে ভর্তা করছি, তরকারি রান্না করছি, আরও ভাজি করছি। মানে আমি সেই লেভেলের একটা খাওয়া দিছিলাম। সব মানে সব তো না, ওইখান থেকে মনে হয় আমি 4/1 কিনা নিয়ে আসছিলাম। আর ভর্তাটা করছি কিভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এই রেসিপি দেখে যদি আপনারা কেউ ভর্তা করে খান, অবশ্যই আমার কথা মনে থাকবে যে আসলেও অনেক মজার। শুধু কথায় না, সত্যি সত্যি কাজেও যে ভালো একটা ভর্তার রেসিপি, কচুর গোড়ার ভর্তার রেসিপি। তাও আমরা তো এখানে কচুর মানে মান কচুর গোড়া পাই না, গাঠি কচুর ভর্তা রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের ভ্লগটা এই যে বাসা থেকে এখন বের হচ্ছি, রোদ উঠে গেছে। আর আমি চিন্তা করতেছিলাম যে যাব কি যাব না, যাব কি যাব না। অনেক চিন্তা ভাবনা করার পরেও আমি বাজারে যাওয়া এই যে আরম্ভ করলাম। এলিভেটর থেকে যখনই নিচে নামলাম, দেখেন রেড গালিচা। মানে আমাকে ইদানিং অনেক বেশি নিজেকে অন্যরকম মনে হয়, রেড গালিচা দিয়ে নামতেছি। পাশের সিঁড়ি আছে, আমি ওই সিঁড়ি ব্যবহার করি না। আমি একেবারে লালটা দিয়ে যাব, লালটা দিয়ে উঠবো। পাশের যে সিঁড়ি আছে সেইখান থেকেও মানে না, আমি এই যে দেখেন সিঁড়ি, এই দেখেন পাশের, আমি পাশের সিঁড়ি দিয়ে উঠি না। আমি লাল গালিচাটা পছন্দ করি, বুঝছেন? ওই রকম হয়েছে অবস্থা। উমা, এ আবার আমাকে দেখে চলে আসতেছে কেন? কোরিয়ানরা আবার নিত্যদিন এক একটা জিনিস এক এক রকমভাবে ফেলাই দেয়। মানে যা লাগবে না তাই ফেলায় দেয়, অবশ্যই ওন দিয়ে মানে টাকা দিয়ে ফেলায়। টাকা ছাড়া আপনি কোনো কিছুই ফেলাইতে পারবেন না। হ্যাঁ পারবেন, আপনার জুতা, তারপরে ধরেন এই কাপড় চাপড় এইগুলা, তারপর আবার ওই যে বিছনা, লেপ, কাঁথা, এই যে তোষক মোষক, চেয়ার টেবিল, এগুলো ফেলাইতে গেলে প্রচুর টেহা দিয়ে ফেলাইতে হয়, মানে ওন দিয়া ফেলতে হয়। এত পরিমাণে ওন মানে দিতে হয়। এই যে যেমন ধরুন ঘরের ফ্রিজ, টেলিভিশন বা একটু নষ্ট হয়ে গেছে, সারাইলেই হইয়া যায়। আমাদের দেশে সারাই দেয় না, কোরিয়াতে কেউ সারায় না জানেন, সব ফেলাই দেয়। তারপরে একেবারে সেগুলো আবার নতুন নতুন কিনে আনে আসে। তো চলেন, আমি অনেক গল্প করতেছি, চলেন দৌড়াই দৌড়াই যাই বাজারের দিকে। এই বাজার করতে যাইতে যাইতে আমি যদি রাস্তা দিয়ে দেখি কোনো নানি বা ধরেন কোনো খালা, এই না আমার বয়সে আবার কোনো বান্ধবীর মতো কেউ যদি আবার বাজার করতে করতে আসে বা বাজার করে, আমার না খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আমি নিজেও যে বাজার করি, মানে নিজের একা একা লাগে না। যাই হোক, এই কচু কেনার ভিডিওটা ছিল নভেম্বর মাসের 20 তারিখে। আজ থেকে মেলা দিন আগের ভিডিও। তখন গাছে গাছে পাতা ছিল, রং ধরতেছিল, গাছে গাছে ফুল ছিল। কিন্তু এখন কোরিয়াতে অনেক বেশি শীত, পয়রা ঠয়রা সব গাছ ময়রা ময়রা একার অন্যরকম হয়ে গেছে। ফুল টুল কিছু নাই এখন, বুঝছেন? তাও তো এই যে চেরি ব্লসম হইতেছে, প্রায় তো এই যে পড়ে গেছে গাছের ফুলের পাতার পাপড়ি সব পড়ে গেছে। চেরি ব্লসম মাত্র কয়েকদিন থাকে, বুঝছেন? তারপরে সব ফুল ফুটে গেলে বাতাসে ঝরে পড়ে যায়। আর তারপরে যদি আবার ওই বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে তার চেরি ব্লসম থাকে না, বুঝছেন? ব্লসমে তখন অন্যরকম হয়ে যায়। তা আসেন, আমি এই যে বাজারের কাছাকাছি প্রায় চলে আসছি। অনেক কথা বললাম, এই কথা বলতে বলতে যাইতে যাইতে কিন্তু বাজারের একেবারে শেষ সীমানায় চলে আসছি। না, আমি তো অবাক, সামনে কি দেখতেছি আমি। এই যে যে এখানে নানার নানি কি নিয়ে আসছে, মানে আমি তো অবাক। এখানে 3 জন, দেখেন আরেকজন নানি প্লাস কি করতেছে, আমি দেখে অবাক। আমি বলতেছি আপনারা এগুলা কি করবেন? মানে গাঠি তো আমি জানি গাঠি আপনারা বিক্রি করবেন, কিন্তু এই গোড়া কি করবেন? হ্যাঁ, আমারে বলতেছে গোড়া কোরিয়ানরা খায়। আমি বলি আমি কখনো তো গোড়া খাইতে কাউরে দেখি না, মানে গোড়া খাইতে দেখি নাই কাউরে। তো ওনরা বলতেছে খায়। গোড়া কীভাবে খায় তুমি জানো? এই হারাবুঝি মানে এই যে যে বয়স্ক নানা, উনি আমাকে একটা একেবারে এই যে ছুরি দিয়া একটা কচুর গোড়া ফুললি একেবারে ওই যে গোড়ার যে ইসে আছে না, ওই যে খোসাগুলা, চামড়াগুলা যেগুলা কাইটে কাইটে উনি আমাকে দেখাইতেছে, তুমি জানো এই চামড়াগুলা ফেলাই দিয়ে খাইতে হয়, তা না হলে খাওয়া যায় না। মানে আমি তো অবাক, আমি হইতেছি কচুর দেশের মানুষ, আমারে কচু সেলা শিখায়। আমাকে উনি ফুললি কচু সেলাটা শিখাইলো যে দেখো এই কচুর সাথে কোনো রকমের খোসা থাকবে না, যদি খোসা থাকে তাহলে খাইতে পারবা না, তার কোনো স্বাদ হবে না, গলা ধরবে। আরে
কোরিয়ানরাও তো আমাদের মতো খায়। আমি তো একেবারে ফুললি অবাক হয়ে গেছি যে কোরিয়ানরাও ২-১ জন বয়স্ক ব্যক্তিরা কচুর গোড়া খায়। তো কোরিয়াতে তো মানকচু পাওয়া যায় না, মানকচু এরা খায়ও না। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়, তবে ২-১ জন বড় বা ধনী লোকদের ঘরে মানকচু ২-একটা শোভা পায় ফুলদানি, মানে বড় বড় ফুলদানির টবে মানকচু ঘরে তারা লাগাই রাখছে। এই যেমন ধরেন আমার শাশুড়ির বাড়ি তো একটা ছিল বিরাট বড়, হ্যাঁ কারা যেন দিয়ে দিছে। আমার শাশুড়ির বাড়ির কচু গাছ লই আমার মেলা দুঃখ। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি যখন প্রথম আসছি আমার শাশুড়ির বাড়ির কচু গাছ দেখে আমার তো সেই লেভেলের মজা। কচু গাছ পাইছি আমি, কচুর ডেগা বা এই দেখেন উনি আমাকে শিখাইতেছে, দেখছো এইভাবে সুলটা এইভাবে খাইতে হয়। তা শাশুড়ির বাড়ির ওই ডেগা কচু দেখে আমার খুব লোভ হয়েছিল। আমি বলছিলাম যে আপনি যদি এই কচুর গোড়া ফেলাই দেন আপনি আমাকে দেবেন অবশ্যই। আমার শাশুড়ি অবাক বিস্ময়ে বলছে, এইগুলো কেউ খায় না কোরিয়াতে, তুমি কেন খাবা? উনি আমার কথা বিশ্বাস করে নাই। বিশ্বাস করেন, ওই কচুর গোড়া উনি কাইডা আবার উপরের মাথা লাগাইছে, কিন্তু সেই গোড়া উনি ফালাই দিছে। আমার এখনও অনেক দুঃখ ওই কচু। যাই হোক, আমি এইখানে আন্না হইলেও প্রায় 25 থেকে 30 মিনিট ছিলাম শুধুমাত্র তাদের কাছ থেকে এই কচুর গোড়া কেনার লেগা। আমি যখন বললাম যে আমি এগুলো কিনতে চাই, কিভাবে কি দেবেন, ওই যে পিঙ্ক কালারের যে নানি উনি আমাকে বলতেছে কি ওই ছোট্ট ছোট্ট একটা গোড়া একটা 80 টাকা করে পড়বে। আমি তো শুই না অবাক, কী বলেন 80 টাকা? তারপরে এই নানা আর নানি কইতেছে না 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 অত না, আমি তোমাকে এরকম ছোট একটা পলিথিনের ভিতরে 1 পলিথিন দিব, তুমি আমাকে 500 টাকা দেবা বাংলাদেশের টাকা। তো আমি অনেক চিন্তা ভাবনা করতেছিলাম এইগুলো কেনার সময়, যেহেতু তখন আমরা কিন্তু অনেক বেশি ঘর দেখতেছিলাম, গ্রামের দিকে জমি দেখতেছিলাম, যে এইখান থেকে এই গোড়া লইয়া যাইয়া আমি ওই জমিতে লাগাবো, সুতরাং আমি এখান থেকে একটু বেশিই নিয়ে যাই। আর আমি বললাম তাদেরকে ঠিক আছে আমারে 2 পলিথিন দেন। তা হেরান আমারে ছোটো 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 দেন, কি ছোটো ছোটো সাইজ, এই সাইজের আমারে খুঁজা এক একটা দিল, কিন্তু ওর ভেতরে না বড় বড় সাইজের ছিল গোড়া, বুঝছেন, দেয় না। এই লইয়াও আমার দুঃখ, আমি যা চাই তা পাই না। বিশ্বাস করবেন কিনা জানি না, উনি আমার এরকম এই করে দিচ্ছিল। আর এই দেখেন কত ছোট ছোট গোড়া, এগুলো সব কচুর, মানে যে গাঠি যেগুলো আছে গাঠির গোড়া, ছোট ছোট গোড়া। কচুর গাঠির গোড়া কিন্তু বেশি একটা বড় হয় না, তার ভিতরে একেবারে গাঠি ঠাঠি হয়ে যায় সেইগুলা। তা উনি আমার আবার বলতেছিলাম, আমি নানারা বলতেছিলাম আপনি যেটা শুলছেন ওইটা আমাকে দিবেন না, আমি ওইটা নিব না। উনি আমার ওইটা দেবেই যে তোমার এইটা স্যাম্পল তুমি এইটা দেখে দেখে সবগুলা সেলবা। তারপর উনি আবার আর একটা দিল, আমি যে না না আমি ওইটা নেবো না, সেজন্য আর একটা বেশি। আর এই যে 2টা পলিথিন আমি নিলাম ওনাদের কাছ থেকে, এই 2টা পলিথিন নিয়ে আমার বাংলাদেশের টাকাতে পড়ছে প্রায় 1200 টাকার মতো। এখন কথা হইতেছে আমি তো বাজারে যাইতেছিলাম, কিন্তু এই কচু কেনার তো আমার ইসে ছিল না, লিস্টে ছিল না। আমি এই কচুর গাঠি 2টার বস্তা 2 হাতে ঝুলাইয়া বাড়িতে নিয়ে যাইয়া বাড়িতে রাখছি, যখন আমার 2 কাঁধ ফুললি ব্যথা হয়ে গেছে, এত ব্যথা আমি কাঁধ আর নড়াইতে পারিনি, মানে কাঁধে করে নিই 2 হাতেই ঝুলাই নিছি, কিন্তু তারপরও হাত 2টা ভার হয়ে গেছে, কারণ সদ্য কচুর গাঠি তোলা এগুলো অনেক ভার। তারপরে আমি আবারও বাজারে গেছিলাম, যাইয়া তারপরে প্রয়োজনীয় সবজি যা যা লাগে সেগুলো কিনছি। তা এই যে আমি রান্না করতেছি কচু, তখনই রান্না করি নেই, নভেম্বরের 20 তারিখে কিনছি, আর মার্চের 20 তারিখে আর 21 তারিখে আমি এই তরকারিগুলো রান্না করছি। তাহলে বুঝেন আমি কত অলস। আর তারপরও কেন আমি ওই সময় রান্না করি নাই, কারণ সদ্য কচু রান্না করে গোড়া দিয়ে খাইলে একটু গলা ধরতেই পারে, 2-4 দিন থাকার পর খাওয়া লাগতো, কিন্তু আমি আর টাইম পাই নাই, প্রচুর ব্যস্ত হইয়া পড়ছিলাম, টাইম পাই নাই। তাই এই যে কচুগুলো 2-4 দিন হয়ে গেলে রোদে শুকানোর পরে ভালো করে সুইলা সেদ্ধ করে, যখন আপনি এরকম রসুন কাঁচামরিচ তার ভিতরে যদি শুকনা মরিচও দেন, সামান্য লবণ দিয়া মানে তেল দিয়ে যখন কচুরগুলা ভাজবেন, মানে কচুর এই যে সাইজগুলা এটা হচ্ছে ভর্তার জন্য, আর যেগুলো গোল গোল করে চাকা চাকা করা হয়েছে ওইটা হচ্ছে শুধুমাত্র ভাজি করে ভাত দিয়ে খাওয়ার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো গলা ধরবে না, এবং খুবই মজা করে খাইছে। আমি গ্রামে আমাদের বাড়িতে আমার বড় আপা এগুলো রান্না করতো, আমার বড় আপার মেনু এগুলো। আমার কিন্তু এটা ভাজা করা হয়ে গেছে, হালকা আছে, আমি খুব সুন্দর করে এটা ভাজা নিছি, মানে এত সুন্দর ভাজা করছি যে সবগুলোই ঠিকমতো ভাজা হয়েছে, ভেতরে যে একদম একটুখানি পানি পানি ভাব থাকে ওগুলো টেনে গেছে। এখন আমি খাবারের জন্য ভাজা করব, মানে যেটা ভাজি খাওয়া।
গাঠি কচুর গোড়া ভাজি খাওয়ার জন্য আমি তেল বেশি করে দেবো অবশ্যই, কারণ তেলের উপরে ভাজা হবে এবং অবশ্যই বেশি তেলে। তো হলুদও দিলাম, তা হলুদ দেওয়ার পর একটু লবণও দিলাম। কাঁচামরিচ দেবো, তার থেকে ডিপের কাঁচামরিচ আমি একেবারে টুকরা টুকরা করে দিয়ে দিছি। দেখেন কোনো সমস্যা নেই, আমি ডিপের কাঁচামরিচ দিয়েই দিয়ে দিলাম। তার ভিতরে আবার শুকনা মরিচও দিছি, যাতে এই তেলটা সম্পূর্ণভাবে ঝাল ঝাল হবে। আর একসাথেই দিলাম কচু সেদ্ধ করে রাখা, এই যে পিস পিস করে মাত্র 3 পিস। এখন এইটাকে আমি ভাজা দেব। ঢেকে ঢেকেও ভাজতে পারেন বা না ঢেকেও ভাজতে পারেন, তবে আমি ঢাকি নাই। এইভাবে সুন্দরভাবে হালকা আঁচে একটু উল্টায় পাল্টাইয়া ঝালের ভেতর করে ভাজা দিছি, যাতে ওই ঝালের অংশগুলো তেলগুলো সব কচুর ভিতরে ঢুকে যায়। এই কচু ভাজা খাওয়া কোরিয়াতে এসে আমার দ্বিতীয়বার এই ভাজাটা খাওয়া। জিউ হওয়ার প্রায় মাস 2 বা এইরকম পরে আমি যখন জিউকে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, মানে ব্যায়াম করতেছিলাম, মহিলারা ওরকম ব্যায়াম করে ছোট বাচ্চা হওয়ার পরে রাস্তায় রাস্তায় ঘুরে ওই ট্রলি নিয়ে, বুঝছেন বাচ্চাদের। ওই সময় একবার পাইছিলাম, আমি খুব খুশি মনে কিনে নিয়ে আসছিলাম, তারপরে খাইছিলাম। আর তারপরে এই খাওয়া, মানে জিওর এই তো 16 বছর, এই যে এপ্রিল চলতেছে না, এই রানিং জিওর 16 বছর পূর্ণ হইল। তো ভাজা কিন্তু হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজা করে নিছি। আর এত ভালো হয়েছে ভাজাটা, মানে সেই লেভেলের হয়েছে। শুকনা মরিচও দিয়ে দিলাম ভাজা করা। আমার মানে খাওয়া মানে সেই লেভেলের হয়। মাঝে মধ্যে অনেক পদ রান্না করি, আবার মাঝে মধ্যে কিছুই রান্না করি না। এদিন আমি কচু ঝোলও করছিলাম, কিন্তু ওইটার ভিডিও আগে আমি আপলোড করে দিয়েছি। কিন্তু এই ভাজি বা আপনার এই যে ভর্তা, এই দুইটা আমি এখনও আপলোড করতে পারি নাই, সেজন্য আজকে আপলোড করে দিচ্ছি। এইভাবে যদি আপনারা করে খান খুব ভালো লাগবে। আমি এর উপর থেকে শুধুমাত্র শুকনা মরিচগুলো নিলাম। দিন আগে অনেকটা নিউজ দেখলাম যে জাপানের একটা ভাইয়াকে, বাংলাদেশের একটা ভাইয়াকে কি ভিসার কারণে, বা উনি যে ভিসাতে আছেন সেই ভিসাতে নাকি নাই, সেজন্য ভিসা কেটে কম করে দেওয়া হয়েছে। জাপান, কোরিয়া বা চায়নার রুলগুলো যে এত কঠিন আপনি ধারণাও করতে পারবেন না। আর বিদেশিরা যদি ধরেন ওই যে আমাদের মতো দেশের যদি হয়, তাহলে আমাদের জন্য রুলগুলো আর একটু বেশি কঠিনই থাকে। তা আমি এই যে এখান থেকে কেটে নিচ্ছিলাম, দেখেন কিভাবে কাটছি। খোসা ছাড়ানোর ভিডিওও আছে, কিন্তু কোথায় আছে আমাকে আবার খুঁজে খুঁজে দেখতে। ওই ভাইয়াটার জন্য আমি কিন্তু ওই ভাইয়াটার ভিডিও মাঝে মধ্যে প্রায় সময় দেখতাম, এখনও দেখি। এবং খুব খারাপ লাগলো যে রুলগুলো কেন শুধুমাত্র আমাদের জন্য এত কড়াকড়ি হয়, কেন আমাদের জন্য এত ধরাবাধা থাকে। আমি যখন বেশ অনেক দিন আগে কাহিনীগুলো শুনতেছিলাম, অনেকেই ভিডিও ব্লগ করছে ভাইয়াকে নিয়ে, তা আমি বুঝি নাই। ওরা বলেও নাই কোনো ভাই বা বোন, কিচ্ছু বলে না, শুধু বলছে যে একজনকে এরকম করে দিছে। তা আমি ভাবছি কে না কে হবে বা কী বৃত্তান্ত হবে, আমি অতটা গুরুত্ব দিই নাই। কিন্তু গতকালকে একটা ভাইয়ার ভিডিও দেখে দেখলাম যে উনি একেবারে মেনশন করে দিয়েছেন যে ওই ভাইয়াকে যে তার ভিসা কেটে কমাই দেওয়া হয়েছে, তো উনি ওই দেশ থেকে, জাপান থেকে দেশেই চলে যাবেন আর ফিরবেন না, সেইভাবে ব্লগটা উনি করছেন। আমি এবার রান্না করতে করতে জিউর জন্য একটু খাবার করে নিয়েছিলাম, কারণ এটা আবার কিন্তু এখনের ভিডিও আবার হয়েছে যে ওই সময়ের ভিডিও, তখনের ভিডিও, এখনের ভিডিও। জিউ যেহেতু আসছে, আবার জিউর জন্য খাবার তৈরি করতেছি অনেক ধরনের। আবার একটা কাহিনী হয়েছে, জিউকে এবার আনতে গেছিলাম মাঝরাতে, তো গিয়া দেখি ওইখানে অ্যাম্বুলেন্স দাঁড়ানো, একটা বাচ্চা খুব অসুস্থ, সেই বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে নিতে আসছে, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাবে। খুব খারাপ লাগতেছিল যে বাচ্চার মা বাবারা কত দূরে, আসতেও পারতেছে না। সবাই ভাবছে কি আমরা মনে হয় বাচ্চার বাবা মা, সবাই আগে আসছে। আমরা বলছি না, আমরা তো আমাদের ছেলেকে নিতে আসছি। তো আমরা অবাক হয়ে গেছি যে জিউ অসুস্থ কিনা। তো পরে জিউ, আপনাদের দুলাভাই ভেতরে দৌড়ে গেছে, বুঝছেন, একেবারে পড়লে আমরা হয়ে গেছিলাম। আপনাদের দুলাভাই দৌড়ে যাইয়া দেখে যে জিও সে এলিভেটরের সামনে দাঁড়ায় রয়েছে। তাই ওকে যখন নিয়ে বের হয়েছে, আমি বলতেছি যে আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম যে টিচাররা হয়তো আমাদেরকে জানায় না, কারণ সন্তান অসুস্থ থাকলে বাবা মাকে ওইভাবে জানায় না, এখানে হয়তো বা জানায় যে একটু আসেন বা এইরকম। তা আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। আপনাদের দুলাভাই জিউর কাছ থেকে পড়ে শুনলাম একটা বাচ্চা অসুস্থ, সেই অ্যাম্বুলেন্স, ডাক্তার সব উপরে দোতলার এক কর্নারে যে রুমটা, ওইখানে সব ডাক্তাররা কথা বলতেছে, বাচ্চাটাকে জিজ্ঞাসা করতেছে কী হয়েছে, কোথায় ব্যথা, মানে আমরা সব শুনতেছি নিচতলা থেকে। তা জিউর জন্য আমার খাবারটা তৈরি করা হয়ে যাচ্ছে। অনেকেই বলতে পারেন যে জিউ এত বারবারই আসতেছে। আবার দেখেন
এই মাসের শেষের থেকে একেবারে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একার কন্টিনিউ কয়েকটা দিন ছুটি। জিও যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে। আপনাদের দুলাভাইয়েরও কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে একটাই আছে না, আমার এই মানে একাকিত্বটা খুব বেশি একটা বুঝতে পারতেছি না। ও যে 2টা দিন থাকে না, তখন দেখা যায় যে আমার ঘর গুছাইতে গুছাইতে টাইমটা চলে যায়। আবার 2 দিন পরে যখন আসে ঘরটা আবার ওই রকম হয়ে যায়। কোরিয়ার আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটু একটু গরম গরম পড়তেছে, কিন্তু আমার শীতকালের প্রচুর ভিডিও জমা হয়ে আছে এখনও। যে কাহিনীটা যেটা সবসময় হয়, শীতের ভিডিও জমা হয়ে থাকে, আবার ওই পাশে গরমকালের ভিডিও অনেক জমা হয়ে থাকে। আপলোড দেওয়ার টাইমও খুঁজে পাই না, হয়ও না, টাইমটাও পাই না আমি ঠিক মতো। তো এইবারও ওই একই কাহিনী হয়েছে। জিউ যে নুডলসটা খাচ্ছে, এই নুডলসটা দেখতে এইরকম, আর এর পানির যে কালারটা বা পানির যে স্বাদ, সম্পূর্ণভাবে বেগুন পোড়াইয়া ভর্তা করলে পরে খাইলে পরে যে স্বাদ, সেই স্বাদের সাথে সেম স্বাদ। আমি একদিন বলতেছিলাম বেগুন পোড়া ভর্তার স্বাদ। তো আমি এখন কচু ভর্তা করব, নিয়ে নিলাম শুকনা মরিচ, লবণ, আর এখন এইটারে আমি সুন্দরভাবে গুঁড়া করব। কোরিয়ার এই ভর্তা পেশনিটা যে এত ভালো, তা আসলে করার পরে, ভর্তা করার পরে বোঝা যায়। তা আমি ওই যে নিয়ে আসছি যেগুলো আমি ভর্তা করার জন্য ভাজা করে রাখছি, সেগুলো দেখেন এত সুন্দর নরম, আর কি বলবো, ভর্তা মানে করে আমি শান্তি পাইতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। ভালো করে এই যে পেশা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠাই নেব। খুব সুন্দর করে পেশছি। আপনারা যদি পাটায় পুতাতে করেন হবে। আমার পেশা হয়ে গেছে এটা। আপনারা যদি একটা ভর্তা পেশনি কেনেন, দেশে তো আরও কম দামে, আমাকে একটা আপু কমেন্ট করছে, আপু আপনি এত দাম দিয়ে কিনছেন? উনি মাত্র 150 টাকা দিয়ে কিনছে, তাও ওই যে রাস্তা দিয়ে যারা বিক্রি করে তাদের কাছ থেকে, এবং খুবই সুন্দর দেখালো, উনি ছবিও দেখাইলো। তা আসলেও কিন্তু দেশে অনেক কিছু সস্তাতে পাওয়া যায়, আর এইখানে না কোনো কিছু সস্তাতে পাওয়া যায় না। তো একটা বাটিতে আমি তুলে রাখলাম, এখন দিয়ে দেবো ওই যে দেখেন সরিষা। এই সরিষাটা দিতেই হবে। আপনি যদি স্বাদ একেবারে মুখে লাগাই খেতে চান, তাহলে সরিষা অবশ্যই দেবেন। দিয়ে এখন আমি এটাকে ভালো করে পিষে নেব। যেহেতু ভর্তা পেশনি বা পাটা পুতাতে খুব সুন্দর করে করা যায়, পড়ে যায় বুঝছেন, এই যে ওই যে সরিষা একটা একটা, তা কি কষ্ট করে আনছি, আমার মা দিছে বুঝছেন, এই সরিষা ফেলাই দেবে মানে পড়ে যায় একটা, খুব কষ্ট লাগে, আবার খুঁজে খুঁজে এনে দেয় পরিষ্কার করে। তারপরে এই যে ভর্তাগুলো দিয়ে দেব। এখন কিন্তু শেষ হয় নাই, একটু খানিক এইখানে একটু মানে জায়গাটা করে নিই, তারপরে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। এখন আপনি হাত দিয়েও মাখাই নিতে পারেন, বা চামচ দিয়ে বা ওই ভর্তা পেশনের ওইটা দিয়েও আবার একটু মাখাই ঠাকাই নিতে পারেন। এইভাবে একটু ডলে ডলে করে মানে মাখাই নেওয়া, এই আর কি। তা আমি তো এইভাবে একটু মাখাই মাখাই নিচ্ছিলাম। তা পোষাচ্ছিল আবার পোষাচ্ছিল না, আবার দেখলাম ওইখানে একটুখানি রয়ে গেছে, সেইটার আবার একটা ঠেলা দিলাম, মানে দিয়ে পেশনি দিয়ে, ভর্তা পেশনি দিয়ে, তারপরে সুন্দরভাবে মাখাই নিচ্ছিলাম। এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আমি যখন ভাত খাচ্ছিলাম বা ভাত নিয়ে খাওয়া করতেছিলাম, সেই লেভেলের টেস্ট, আমার মুখে এখনই পানি চলে আসছে। আমি যখন ওই কচু আমি অনেকখানি রেখে দিছি ডিপে, হালকা সেদ্ধ করে, মানে তরকারিও খাবো, ভর্তাও খাবো, মানে সেই লেভেলের টেস্ট। তরকারিটাও ফার্স্ট ক্লাস তরকারি হয়েছে, ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম। আর এই হচ্ছে ভর্তা। তো ভর্তাটা দেখার জন্য আমি সুন্দরভাবে এভাবে রাখার পরে একটা শুকনা মরিচ নিয়ে আসছি, শুকনা মরিচটা একটু উপরে দিয়া মানে একটু ডিজাইন করে রাখলাম, যে দেখতে একটু সুন্দর লাগবে এনে, কারণ সব কিছু তো সুন্দরের উপরে নির্ভর করে। আমার অনেক কাপড় আছেন সুন্দর পছন্দ করেন। এত সুন্দর ভর্তা হয়েছে, আর ভাত খাবো না তা তো হবে না, তাই না? একটু ভাত খাইয়েই নেব, অল্প একটু হইলেও আমি ভাত খাবো। আর আমার খুব ইচ্ছা করে মাঝে মধ্যে ভর্তা করার পরে এরকম ছোটো ছোটো পিস করে রাখবো, কেউ খাবে না, শুধু আমি একা খাবো। কিন্তু তারপরও আমি একটু একটু ঢং ঢং করে একটু অল্প একটু ছোটো ছোটো গোল্লা করে রাখি। মনে হয় যেন ওই যে দোকানের কোনো বা রেস্টুরেন্টে খাইতে গেছি, বাংলাদেশের কোনো একটা হোটেলে, ওই যে ছোটো ছোটো ভর্তা করে রাখে, মানে ভালো লাগে, নিজেকে ওই রকম মনে হয় যে আমি এখন রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আরেকটা কাহিনী একটু বলি, আমি সত্যি খুবই আনন্দিত আমি আমার লাইফ নিয়ে। আমি আমার লাইফটাকে খুব বেশি ভালোবাসি, এই কারণে আমি খুব অপছন্দ করি অযথা মানুষের বাড়িতে গিয়ে গল্প চাডাম করতে, খুব অপছন্দ করি। এবং আমার ভাগ্য 100%-এর বেশি ভালো যে আমার কোরিয়াতে বিয়ে হয়েছে। কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে কোনো একটা বউ যদি বা কোনো একটা মহিলা বা কোনো একটা মেয়ে যদি কারোর সাথে গল্প গুজব না করে,
কারো বাড়িতে যদি না যায়, যদি সে নিজের মতো করে থাকতে পছন্দ করে, তাহলে কেউ তাকে পছন্দ করে না। সবাই বলে এই ঘরকুনা, কারোর সাথে মেশে না, কারোর সাথে করে না, পছন্দ করে না, দাম বেশি। আবার দেখবেন যে মহিলার অনেক বেশি মিশুক, তাদেরকে বলে একেবারে ডল্লা পরে, ডল্লা ডল্লা কথা কয়। কোরিয়ানরা না একেবারে গল্প চাডাম এরকম করতে একেবারে পছন্দ করে না। পাশাপাশি যারা আছেন আমাদের আশেপাশে, আপনি যদি তাদের ঘরে যায় নক করে বলেন যে একটু পরিচিত হইতে আসছি, আসেন একটু গল্প চাডাম করি, তারা একবারে জিজ্ঞেস করবে কী কারণে, কেন আপনি তাদের সময় নষ্ট করতে চাচ্ছেন, তাদের সময়ের অনেক দাম। আর আপনি একেবারে অপরিচিত, কেন তাদের বাসায় যাবেন? তারপরও কথা আছে, পরিচিতদের বাসায় কি যাওয়া যায় গল্প গুজব করতে এরকম? না রে ভাই, পরিচিতদের বাড়িতে যাওয়ার আগেও কন্ট্যাক্ট করে যাইতে হয় এবং তাদেরকে বলতে হয় যে কী কারণে যাব। এই যেমন ধরেন আমার শ্বশুর বাড়িতে আমরা যাওয়ার আগে কন্ট্যাক্ট করে যাই। আবার আমাকে অনেকে বলে আপনি কেন বাংলাদেশিদের বাড়িতে যান না? বাংলাদেশের বাড়িতে কি যাব? আমার এইখানে কাছাকাছি কেউ নাই, বেশ দূরে আছে বাংলাদেশের কিছু ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে, আমি কি কারণে তাদের বাড়িতে যাব? তারপর আছে কিছু ভাইয়ারা যারা জব ভিসাতে আসছেন অনেক দূরে, তাও আমি জানি না কে কে আছে বা কোথায় আছে, মাঝে মধ্যে দেখা হয় হাটবাজারে বা রাস্তাতে। এখন তারা থাকেন একা, আমি কেন তাদের বাড়িতে যাব? যারা এই ধরনের কমেন্ট করেন ভাই মাথায় কিছু রাখেন, বিশ্বাস করেন ভাই, আমি বললাম না আমার অনেক কপাল ভালো যে আমি এইখানে এসে পড়ছি, ঠিক নিজের মতো থাকতেছি। যদি কোনো ভাইয়ারা বা কোনো আপুরা আসতে চায় সেটা অন্য ব্যাপার, এই একেবারে অন্যরকম ব্যাপার। কিন্তু আমি কারো বাসায় যে তাদের সময় নষ্ট করা বা ধরেন গল্প গুজব করা, আমার জন্য এটা পসিবল না। কিন্তু যখন ধরেন আমরা গ্রামের দিকে চলে যাব, তখন আপনারা গ্রামের ভ্লগগুলো পাবেন সবাইকে নিয়ে।